ওনার নোয়াখালী শহর তো ভেঙে গেছে। উনি এই বইতে আছে, গল্পটাতেও আমাদের বলি। উনি তখন ওনারা কয়েকজন মিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি শহরে গেল। তো পাশেই 5-6 মাইল দূরে একজন খুব মাওলানা সাহেব থাকতেন, হুজুর সাহেব, আসাদে হুজুরেরও পরিচয় ছিলেন। তো ওনার বাড়ি যাই, রোজার দিন ছিল, ওনার বিকেলে হাজির। হুজুর কোনো রকমে পানি দিয়ে আর মানে মুড়ি টুড়ি দিয়ে ইফতার করে না। এখন মাগরিব নামাজ পড়লে তো হুজুর আর বাইরে না। এখন ওনারা তো শরম পাইছে, কী করে, হুজুর তো বইয়ে রয়েছে, খাওয়ায় না, কিছু বলেও না। রাত 9টার সময় একটা গ্রুপ কয়েক পাতিল খাওয়া নিয়ে ওই বাড়িতে হাজির। তো বাড়িতে খাওয়ার জন্য ডাক্তার, হুজুর বাড়িতে খাওয়া না আমাদের বললে তো আমরা অ্যারেঞ্জমেন্ট করতাম। হুজুর বলে যে নোয়াখালীর কথা, হেঁটে দেখে না আমার বাড়িতে মেহমান আসছে। এখন দেখুন, হুজুরের বাড়িতে কোনো খাওয়া নেই, কিন্তু আল্লাহ তাআলা খাওয়া পাঠাচ্ছে মেহমানের জন্য। তো এইসব জিনিসগুলো আমি সামনে নিয়ে আসার চেষ্টা করছিলাম। আজকে তো আমার বলার বিষয় নয়। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন যে যিনি অনেক নাচুনে, এক বিশেষ দিনে উনিও নাচতে পারেন না। আমারও অবস্থা তথ্যই বছর, কিন্তু একবারে এই সুদীর্ঘ সমাবেশে কিছু না বললেই নয়। আমার লেখার পিছনে তাদের নামটা একটু উল্লেখ করতে চাই, এটা হয়তো লিপিবদ্ধ থাকবে। তাদের কাছে আমার কৃতজ্ঞতাও জানানো দরকার। 1922-23 সালে আমাদের অনুষ্ঠান হয়। সে সময় আমাদের যারা ছিলেন চেয়ারম্যান, এমডি, তারা প্রয়াত। তাদের নামটা একটু উচ্চারণ করি। প্রথম চেয়ারম্যান ছিলেন কমোডর আতাউর রহমান, তৃতীয় চেয়ারম্যান ছিলেন প্রয়াত শাহ আব্দুল হান্নান, আর তৃতীয়জন ছিলেন মেজর চেয়ারম্যান এবং এমডি আমাদের মরহুম শহীদ মীর কাসেম আলী সাহেব। ইনফ্যাক্ট ওনার সাথে আমার অনেক দিনের থেকে কাজকর্ম হয়েছে। অসম্ভব পরিশ্রমী, সকাল 11টা শুরু করতেন, রাত 12টা শেষ করতেন, এবং নয়াদিগঞ্জের ফ্যামিলিটা উনিই আসলে সাজিয়েছেন। তো সে সময় আমি কোনো পলিটিক্যাল অন্য কোনো বক্তৃতা দিলে ভয় লাগতো যদি রাত্রে উঠেই নিয়ে যায়। তাই আমি বাংলাদেশের বিজ্ঞানী সম্পর্কে প্রথম কথা বলি, পরে কৃষি বিজ্ঞানীদের সাথে কথা বলি। যেহেতু আমার এক বন্ধু বলেছেন এত ভাইস চ্যান্সেলর জোগাড় করলেন কেমনে, আমি বললাম যে সবাইকে সারা জীবন সালাম দিয়ে চলছে, এই জন্য বলার সাথে ওনারা এসছে। তো আমি সেই সুযোগটা একটু নিচ্ছিলাম, যদিও আমাদের দু একজন গেস্ট চলে গেছেন, তারপরে রেকর্ড থাকুক। আমরা ছোটোবেলায় বিভিন্ন রকমের জ্ঞানের বই, পাকঘর জানা ভালো, এসব বই পড়তাম। কিন্তু আজকাল তো ইউটিউব, ফেসবুক এগুলোর জন্য আমাদের ওইখান থেকে দূরে সরে গেছে। আমার কাছে মনে হলো ইউনিভার্সিটি তো আগের মতো দৈন্য অবস্থায় নাই, নর্থ সাউথ, আহসানুল্লাহ বা ঢাকা ইউনিভার্সিটি। আমি যদি এই মেসেজটা দিতে চাই, বাংলাদেশের যেসব বিজ্ঞানী আবিষ্কার করেছেন জনকল্যাণে এবং যে কৃষি বিজ্ঞানে যেসব আবিষ্কার করে গেছেন, তাদের নাম দিয়ে ব্রিফ আবিষ্কার এবং তাদের জীবন বৃত্তান্ত ব্রিফ করে যখন ছেলেরা ভর্তি হতে আসবে তাদের সাথে ধরে দেওয়া, তাহলে আসলেই বিজ্ঞানীদের নাম সবাই জানবে। আমরা হয়তো জানেন, কিন্তু আমি নিজেও বিস্মিত হই। আমাদের প্রতিবেশী ভারতের যে 3জন বিজ্ঞানী তাদের বিজ্ঞান একাডেমি স্থাপন করেছেন, তার মধ্যে একজন ধরেন সত্যেন বোস, উনি আমাদের দেশের না, কিন্তু আরেকজন গাজীপুরে জন্ম নেওয়া মেঘনাথ শাহ। তারা 3জনের 2জনই আমাদের এলাকার, অন্যদের কথা নাই বললাম। তো এইসব জিনিসগুলো আমাদের ছেলেদের জানা থাকা দরকার, এবং জানলে তারা উৎসাহিত হবে এবং ভবিষ্যতের কর্মপন্থা তারা নিতে পারবে। আমি বিশেষ করে আমাদের নয়াদিগঞ্জের ফ্যামিলি, যে বর্তমানে উনি উপদেষ্টা সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আমাদের বর্তমান সম্পাদক সালুদ্দিন বাবর, নির্বাহী সম্পাদক মাজনুল খলিল সাহেব, আবার আমাদের সাহিত্য সম্পাদক জাফর, কবি আবু জাফর, আর আমাদের যে সিটি এডিটর, তাদের সবাইয়ের কাছে কৃতজ্ঞ। আমাদের যে লেখক এস এম নজরুল ইসলাম, উনিও আমাকে অনেক সময় আমাকে এনকারেজ করেছেন বইটা লেখার জন্য, আমি সবাইয়ের কাছে কৃতজ্ঞ। ওই যে কথা বললেন আশরাফ সাহেব, যে সবাই অনুলেখন লিখি, আমি অনুলেখন তার মতো লিখে দেব, আমি তো আমার কথা লিখতে চাই। তো আশরাফ সাহেবের অসম্ভব ধৈর্য, রোদে শুকিয়ে রোদরা বৃষ্টিতে ভিজে 2-2.5 বছর আমার সেখানে আসছে, এবং ধৈর্য সবার। আমি তো ব্যবসায়ী মানুষ,
পয়সা টয়সা না থাকলে মাথা গরম হয়ে যায়। তো উনি সবসময় ধৈর্য পরিচয় দিয়েছে। আমি যদি রাখি আরে বাদ দেন, সে লেখেন কী হবে আর লেখে, এটা ফেলাই দেন। কিন্তু উনি বলছে একটা চা, লাল চা খাওয়ান, আমি আজকে চলে যাই, আরেকদিন আসবো। তো ওনার এই ধৈর্য না থাকলে হয়তো আমার এই বইটা লেখা পেত না। আমি তার কাছে আলাদাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি ছোটোবেলা দিয়ে একটা গল্প বলে আমি শেষ করে দেব, আপনাদের ধৈর্য দিয়ে ঘটাবো না। ছোটোবেলার গল্প বলতে, আমাদের বাড়ির দক্ষিণে ছিল মেঘনা নদী, নানার বাড়ি ছিল মেঘনাদের ওই পারে রামগতি। আমরা যখন সাম্পানে উঠতাম, এক ঢেউয়ে ধরেন 10 হাত উঠতো, আরেক ঢেউ 10 হাত নামতো, মনে হয় পরের ঢেউতে নৌকা ডুবে যাবে, এই অবস্থায় নৌকা পার হতো। আমরা যারা থাকতো, মা বাবা ভাই বোন, আমরা সবাই বড় খতম দোয়া পড়তে উঠে যেতাম। আর মাঝি মোল্লারা জারি গান, সারি গান, ইসলামিক গান নিয়ে আল্লাহ সাহায্য যেত। এই করতে করতে নানা বাড়ির পাশে পৌঁছলেই সিগাল, কাকগুলো আমাকে অভিযান জানাতো। আমি নোয়াখালীর ভাষায় বলি, টক্কা দিয়া যখন ওই নানির কোলে উঠতাম, আমি আর আওয়াজটা শুনতাম না। নানি আমাকে খুব আদর যত্ন করতেন। সে সময় রামগতির খাওয়া দাওয়ার মধ্যে অনেক সুস্বাদু খাওয়া ছিল। মহিষের দই, ভেড়ি, মাসকলাই, শীতকালে জিলাপি, উপাদেয় খাদ্য এখনও মনে পড়ে। আমি যখন আমার বাসায় ফিরি, আমার নাতিগুলো যখন ধরে আর কোলে উঠতে চায়, তখন নানির কথাটাই মনে পড়ে। নানি বলতেন, আমার নানি খুব সুশ্রী এবং লম্বা ছিল, কোলে উঠে আমি আর আমার বয়সের ভাড়া আর পারি না রে তোকে কোলে নিতে। আমারও একই অবস্থা, সেম কথাই আমার নাতিদেরকে বলি, আমার বয়সের ভার, আমি বুড়ো আর বলতে চাই না, আমি নিজেকে সিনিয়র সিরিজ হিসেবে দাবি করি। সিনিয়র সিরিজ হয়ে আমি আর কোলে নিতে পারি না। তো ওদের জন্য চকলেট নেই, আমার হ্যান্ডশেক করে বড় করে এক সালাম মারে এগুলো যে আবার যাই। তো এই হলো ছোটোবেলার সামান্য একটা গল্প বললাম। আরেকটা গল্প, এটা আপনারা অত পছন্দ করেন জানি না। আমার গ্র্যান্ডফাদার যখন খুব যুবক অবস্থা ছিল, ওনার নোয়াখালী শহর তো ভেঙে গেছে, উনি এই বইতে আছে গল্পটা, তো আমাদের বলি। উনি তখন ওনারা কয়েকজন মিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি শহরে গেল। তো পাশেই 5-6 মাইল দূরে একজন খুব মাওলানা সাহেব থাকতেন, হুজুর সাহেব, আসাদে হুজুরের পরিচয় ছিলেন। তো ওনার বাড়ি যাই, রোজার দিন ছিল, ওনার বিকেলে হাজির। হুজুর কোনো রকমে পানি দিয়ে আর মুড়ি টুড়ি দিয়ে ইফতার করেন। এখন মাগরিব নামাজ পড়িতে হুজুর আর বাইরে না। এখন ওনারা তো শরম পাইছে, কী করে, হুজুর তো বইয়ে রয়েছে, খাওয়ায় না, কিছু বলেও না। রাত 9টার সময় একটা গ্রুপ কয়েক পাতিল খাওয়া নিয়ে ওই বাড়িতে হাজির। তো বাড়িতে খাওয়ার জন্য ডাকছে, হুজুর বাড়িতে খাওয়া না আমাদের বললে তো আমরা অ্যারেঞ্জমেন্ট করতাম। হুজুর বলে যে নোয়াখালীর কথা, হেঁটে দেখে না আমার বাড়িতে মেহমান আসছে। এখন দেখুন, হুজুরের বাড়িতে কোনো খাওয়া নেই, কিন্তু আল্লাহ তাআলা খাওয়া পাঠাচ্ছে মেহমানের জন্য। তো এইসব জিনিসগুলো আমি সামনে নিয়ে আসার চেষ্টা করছিলাম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো
জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।